বাংলাদেশের মানুষের মধ্যে জেলা প্রেম এমনিতেই একটু আছে। নিজ জেলার মানুষকে পেলে কাছে টেনে নিতে বাংলাদেশের মানুষের অনেক সহজ হয়, কিন্তু তারপরেও কোনো কোনো জেলা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জাতীয় জীবনে, জাতীয় রাজনীতিতেও। এই যেমন ধরুন নোয়াখালীর কথাই বলি না কেন, সেখানে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা মওদুদ আহমদ সেখান থেকে নির্বাচন করেছেন। একসময়ে নোয়াখালী বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী থেকে নির্বাচিত এবং এখন নোয়াখালীতে আওয়ামী লীগ তাদের ঘাঁটি তৈরি করে ফেলছে বলেই বিশ্লেষক মহল বলছেন। এবং নোয়াখালীতে এই যে আলোচনায় সব কিছু ছাপিয়ে এই মুহূর্তে নোয়াখালীর ভ্রাতৃত্ববোধ, একতা ইত্যাদি ইত্যাদি নানান বিষয় আছে, ইতিবাচক দিক যা আলোচনা করা যায়। তারপরেও এই মুহূর্তে নোয়াখালী উচ্চারিত হচ্ছে বসুরহাটের কারণে। এই বসুরহাট কেন আলোচনায় এলো সে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। SSRM জনতন্ত্রে গণতন্ত্রে আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি চারজন আমার সঙ্গে যুক্ত আছেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। আমার সঙ্গে যুক্ত হবেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন। আমার সঙ্গে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব ATU তাজ রহমান এবং আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিলুর রহমান। কিন্তু আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটু নোয়াখালীতে নিয়ে যেতে চাই। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বসুরহাট থেকে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আকবর হোসেন সোহাগ। বসুরহাটের ঘটনার সর্বশেষ কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে, আপনার কাছে সবশেষ কি খবরগুলো আছে? ধন্যবাদ সাদি ভাই, আপনাকে জানিয়ে রাখি যে আসলে বসুরহাট পৌরসভাটি নানান কারণে আলোচিত। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার মেয়র, তিনি আসলে দীর্ঘদিন থেকে নির্বাচনের আগ থেকে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করি জাতীয় সকল নেতা এবং স্থানীয় নেতাদেরকে নিয়ে নানান বিষয়ে কথা বলার কারণে আসলে তিনি নানান বিষয়ে আলোচিত হয়েছেন। এবং এর ধারাবাহিকতা হিসেবে নির্বাচনের পর তিনি যেই বলেছেন, নির্বাচনের পর আরও বিভিন্ন বিষয় নিয়ে, আরও নেতাদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, সত্যবাচন নিয়ে কথা বলছেন। আসলে সত্যবাচন নিয়ে কথা বলতে গিয়ে তিনি নানানভাবে আলোচিত হয়েছেন এবং একইভাবে সমালোচিত হয়েছেন। তো এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপে, বাদল গ্রুপ এবং আব্দুল কাদের মির্জার গ্রুপের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আলাউদ্দিন নামে এক যুবলীগ কর্মী নিহত হন। তিনি একজন সিএনজি চালকও। তো আসলে এই ঘটনাকে কেন্দ্র করে ওখানে উত্তপ্ত পরিস্থিতি ছিল গত 4 দিন। আজকে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি থাকলেও তবে মানুষের মধ্যে এখনও উৎকণ্ঠা কাটে নাই। ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। উপস্থিতি মানুষের এখনও অনেক কম। মানুষ আসলে এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারেনি। তো আসলে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ওই এলাকাটি নানানভাবে আলোচিত হচ্ছে। দীর্ঘদিন থেকে ওই এলাকায় মানুষের ভিতর যে একটা স্বস্তি ছিল, মানুষ এখন খুবই ইয়ের মধ্যে ছিল। আসলে ওবায়দুল কাদেরের এলাকা, কিন্তু আজকে মানুষ সেখানে অস্থিরতা পরিস্থিতির মধ্যে মানুষ দিন কাটাচ্ছে। আমাদেরকে অনেক ব্যবসায়ী এবং সাধারণ মানুষ জানিয়েছেন যে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এলাকা হলেও কিন্তু মানুষ এখানে অনেকটা অস্থিরতার মধ্যে কাটছে। মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং সাধারণ যে স্বাভাবিক চলাচল করার যে কথা, মানুষ সেটা থেকে অনেকটা মানুষ ভয় পাচ্ছে। অন্যদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে র্যাব, পুলিশ সহ 3 শতাধিকের অধিক সদস্য সেখানে মোতায়েন আছে। প্রত্যেকটা পয়েন্টে তারা দায়িত্ব পালন করছে। তো আসলে র্যাব, পুলিশ এবং মোতায়েন থাকলেও সেখানে মানুষের ভিতরে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। মানুষ এখনও বিশেষ প্রয়োজন ছাড়া বসুরহাট বাজারে খুব কম আসছে। তো ব্যবসায়ীদেরকে আমরা অনেক জিজ্ঞাসা করছি, তারাও ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ভোগান্তিতে আছেন। এর আগেও গত 1 বছর থেকে তারা করোনা নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেননি। এরপরে আবার গত 3 মাস থেকে এই অবস্থা রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের বিরুদ্ধে যে ধরনের অস্থিরতা সৃষ্টি হচ্ছে, তারা এর নিঃশ্বাসের একটা পরিত্রাণ চান। তারা সড়ক ও সেতু মন্ত্রী সহ বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং সহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন। জনাব আকবর হোসেন সোহাগ, ওখানে আওয়ামী লীগের যারা নেতা স্থানীয় পর্যায়ে, তারা প্রত্যেকে এখন কি বলছেন? এই সর্বশেষ তাদের অবস্থানগুলো কি? ওখানকার আপনাকে জানিয়ে রাখি যে ওখানকার আওয়ামী লীগের সভাপতি ও
আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, তিনি একজন মুক্তিযোদ্ধা, তাকেও ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা গত কয়েকদিন আগে লাঞ্ছিত করেছেন এবং সব মিলিয়ে আওয়ামী লীগের মধ্যে ওখানে একটা অস্থিরতা বিরাজ করছে। এবং আজকে সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আব্দুল কাদের মির্জার গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা একটা ফেস বিজ্ঞপ্তি দিয়েছেন আমাদেরকে। জি, কাদের মির্জা কি বলছেন? সেখানে আওয়ামী লীগের একটা দলীয় কোন্দল চরমে। আচ্ছা, কাদের মির্জা কি বলছেন এসব ঘটনা নিয়ে? আজকে সকাল 11টায় আব্দুল কাদের মির্জা এই সকল অভিযোগ অস্বীকার করে সে একটা সংবাদ সম্মেলন আয়োজন করে তার কার্যালয়ে। সংবাদ সম্মেলনে সে তার দলীয় নেতাকর্মীদেরকে হয়রানি এবং পুলিশ গ্রেপ্তার করছে বলেও দাবি জানিয়েছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব কলিমউদ্দিন আহমেদ মিলন। জি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আকবর হোসেন সোহাগ বসুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি আমাদের সহকর্মী। আলোচনা শুরু করতে চাই জনাব কলিমউদ্দিন আহমেদ মিলন, আপনাকে দিয়ে আমরা আলোচনা শুরু করছি। এই যে নোয়াখালীতে যেসব ঘটনাগুলো ঘটছে সেই সব বিষয়ে আসলে বিএনপি নেতাদের কি বক্তব্য এবং নোয়াখালীতে যারা বিএনপির রাজনীতি করেন তাদের কি বিশ্লেষণ? ধন্যবাদ আপনাকে। আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই যে বসুরহাট যে এলাকা নোয়াখালী এবং নোয়াখালী জেলা জুড়ে আমরা বেশ কিছুদিন ধরে যে সমস্ত কর্মকাণ্ড দেখছি, শুনছি, আপনারা দেখছেন, দেশের মানুষ দেখছে, আমরা ক্ষুব্ধ। আমরা মনে করি যে এই বিনা ভোটের আগের রাত্রে ভোটের অবৈধ সরকার এবং তাদের মহাসচিব, তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এলাকায় যে পরিস্থিতি, এটা বাংলাদেশের পুরো বাংলাদেশের একটি চিত্র। আপনি দেখেছেন যে এই যে ওনার ভাই যিনি আব্দুল কাদের মির্জা, যিনি বসুরহাট পৌরসভার মেয়র, তিনি গত 1-1.5 মাস ধরে যেভাবে লাইভে এসে কথা বলছেন, এমনকি তিনি প্রথমে বলেছেন যে ওনাদের ভাষায় উনি বলেছেন যে যদি সঠিক ভোট হইতো তাহলে আওয়ামী লীগের এমপিরা দরজা খুঁজে পাইতো না পালানো, জানালা খুঁজে পাইতো না পালানো। উনি নিজেই বলতেছেন যে এখানে বাংলাদেশের মতো নোয়াখালীতেও কোন জনগণের ভোটে নির্বাচিত কোন এমপি নাই। তিনি আওয়ামী লীগের প্রতিনিধি, তিনি ওবায়দুল কাদের সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, ওনার আপন ভাই। তিনি যখন বলেন যে বিগত নির্বাচনে কোনো ভোট হয় নাই, সঠিক ভোট হইলে নোয়াখালীতে যে সমস্ত এমপিরা আছেন তারা পালাবার পথ খুঁজে পেত না। আসলে সারা বাংলাদেশের এটাই হচ্ছে চিত্র। এমনকি চিটাগংয়ের যে মেয়র নির্বাচনের পরে উনি যেভাবে সেই নির্বাচনকে যেভাবে বর্ণনা করেছেন তা অত্যন্ত লজ্জাজনক, এবং উনি নির্বাচিত মেয়র শব্দটাকেও প্রচন্ড হাস্যরসের খোরাক হিসাবে নিজেই মিডিয়াতে এসে বলেছেন। আসলে সম্মানিত আলোচক বৃন্দ যারা আছেন এবং দর্শক বৃন্দ, সারা বাংলাদেশের চিত্রটাই এমন ভয়ঙ্কর রকম কুৎসিত। বর্তমান বিনা ভোটের সরকারে জোর করে যারা আছেন তারা এইরকম পরিস্থিতি সারা দেশেই সৃষ্টি করেছেন। এটা এমনকি পরিস্থিতি এমন খারাপ পর্যায়ে যেটা ওবায়দুল কাদের সাহেব সাধারণ সম্পাদক দলের এবং মনে করা হয় যে মুখপাত্র, মনে করা হয় যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মুখপাত্র। তো সেই রকম অবস্থায় ওনাদের যে এই নিয়ন্ত্রণহীন অবস্থা আসলে প্রমাণ করে যে একটি অবৈধ এবং ব্যর্থ সরকার। আমরা মনে করি যে দ্রুত জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা পৌঁছানোর জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে, নিরপেক্ষ সরকারের মাধ্যমে, এ না হলে এই ধরনের পরিস্থিতি থেকে বের হয়ে আসা এবং দেশ এবং জনগণ। আপনার কাছে আমি আসবো জনাব কলিমউদ্দিন আহমেদ মিলন, আপনার বক্তব্য খুবই পরিষ্কার। আমি আপনার কথার জের ধরেই আমি জনাব আমিনুল ইসলাম আমিনের কাছে যেতে চাই, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জনাব মিলন বলছেন যে নোয়াখালীর পরিস্থিতি আসলে পুরো বাংলাদেশেরই পরিস্থিতি এবং সেখানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের তার নিজ জেলায়
নিয়ন্ত্রণ নেই, আওয়ামী লীগের নিয়ন্ত্রণ সেখানে নেই, কি বলবেন জনাব আমিনুল ইসলাম আমিন? আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24 এর দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি বিএনপি নেতা জনাব কলিমউদ্দিন মিলন ভাইয়ের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনছিলাম এবং উনি যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগ একটি গণসংগঠন, এটা মাথায় রাখতে হবে। এই গণসংগঠনের যে শ্রেণী চরিত্র, সেই শ্রেণী চরিত্রেরই একটা প্রতিচ্ছবি হচ্ছে বর্তমানে নোয়াখালীর মাইজদি এবং কবিরহাট বসুরহাট উপজেলায় যা ঘটছে তা। ওখানে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটা মানে এই নয় যে আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণ নেই। এটা এইভাবে ভাবার কোনো কারণও নেই। এটাও ঠিক যে ওখানে যা ঘটছে দল হিসাবে নিশ্চয় ওই জায়গাটায় আমাদের ব্যর্থতা আছে এবং সেটা শুধু অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত নয়, এটা আমি মনে করি চরমভাবে দলীয় শৃঙ্খলা পরিপূর্ণ এবং এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক অত্যন্ত কঠোরভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এবং একই সঙ্গে আমি আরেকটি বিষয় মনে করে দিতে চাই, আওয়ামী লীগ এমন একটি সংগঠন, এখানে কিন্তু সংগঠনের ইন্টারনাল কোনো বিষয় নিয়ে কেউ কথা বললেই তাকে একনায়কের মতো দল থেকে বের করে দেওয়ার প্র্যাকটিসটা আওয়ামী লীগে নাই। এই প্র্যাকটিসটা না থাকাটাও কিন্তু এটা একটা ইন্টারনাল ডেমোক্রেসির একটা বিউটি বলতে পারেন অথবা একটা পার্ট বলতে পারেন। বাট কাদের ভাই অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলেছেন যে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এখন এই ঘটনায় কে কতটুকু জড়িত, কার কতটুকু সম্পৃক্ততা আছে, সে বিষয়টা তো একেবারে একটা ক্লিয়ার কাট না জেনে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না এবং সে প্রক্রিয়া দলের মধ্যে চলমান। মিলন ভাই এখানে জনাব কাদের মির্জার কয়েকটি উদ্ধৃতি দিয়েছেন এবং যে কথাগুলো দলের বিপক্ষে গিয়েছে সেগুলোকে তিনি কোট করেছেন। তো মিলন ভাইকে আমি বলবো, যদি কাদের মির্জার বক্তব্যের প্রতি যদি আপনাদের এতই বিশ্বাস থাকে, তাহলে কাদের মির্জা বাকি যে কথাগুলো বলেছেন, উনি যে বলেছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ শুধু সঠিক পথে আছে তাই নয়, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্ব ইতিহাসে বাংলাদেশ প্রতিদিন সাফল্যের নতুন 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 পালক যুক্ত করছে এবং বাংলাদেশকে প্রতিদিন মর্যাদার আসনে অভিষিক্ত করছে। তো কাদের মির্জা এই কথাগুলো যে বলেছেন এবং এটিও বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনা প্রতিদিন আওয়ামী লীগের ভোট বাড়াচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হয়তো বা কারো কারো আচরণে সে ভোট কমছে। কাদের মির্জার এই বক্তব্যটা থেকে তো মিলন ভাইরা শিখতে পারে যে উনি যে বলছেন যে আমরা রাতের অন্ধকারের সরকার অথবা আমরা গণভিত্তিহীন সরকার, তো কাদের মির্জা তো কোথাও গণভিত্তিহীন বলেনি। কাদের মির্জার একটি বক্তব্যকে যদি উদ্ধৃতি দেন, বাকি বক্তব্যগুলোকে যদি ওনারা বিবেচনা না আনেন, তাহলে সেটা তো যথার্থ হচ্ছে না, মানুষ তো সঠিক মেসেজটি পাচ্ছে না। তো এই জায়গাটাও আমি মনে করি তাদের মাথায় রাখা উচিত। এখন তাদের দলের নেতারা অনেকদিন যাবৎ বলছেন, আপনি যদি একটু পেছনে ফিরে থাকান আপনি দেখবেন যে এখানে বিএনপি নেতৃবৃন্দ আন্দোলন নিয়ে, সরকারের থাকা না থাকা নিয়ে এবং 2018 নির্বাচনের পর শপথ গ্রহণ করা না করা নিয়ে, সংসদে যাওয়া না যাওয়া নিয়ে, আবার সংসদে গিয়ে এক সপ্তাহের মাথায় প্লট প্রাপ্তির আবেদন করা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কত হাস্যরস তৈরি হয়েছে। এখন আমরা দেখেছি 2018 নির্বাচনের এক সপ্তাহ আগেও প্রতিটি আসনে বিএনপির 3-4 করে প্রার্থী ছিল, অর্থাৎ বিএনপির যারা প্রার্থী তারাই জানে না ধানের শীষ কে পাবে, তারাই জানে না ইলেকশন কে করবে, তাহলে তারা কিভাবে মানুষের কাছে ভোট চাইবে? কারণ এই ব্যর্থতার দায়িত্ব আওয়ামী লীগ নিতে পারে না, এই ব্যর্থতার দায়িত্ব নির্বাচন কমিশন নিতে পারে না। এবং আমরা এটাও মিডিয়ার মাধ্যমে দেখেছি যে বিএনপির মনোনয়ন না পেয়ে যারা নিবেদিত প্রাণ বিএনপি নেতাকর্মী ছিল, তারা তাদের পার্টি অফিসের সামনে এবং মিডিয়ার সামনে কিভাবে কোথায় লন্ডনে এবং দুবাইতে কত টাকা কিভাবে লেনদেন হয়েছে নমিনেশন নেওয়ার জন্য, তারপর নাম কেন আসেনি, এই যে ইন্টারনাল ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশিত মূলত 18 নির্বাচনে প্রতিফলিত হয়েছে। এখন সেই ব্যর্থতা ঢাকার জন্য সরকারের উপর দায় চাপিয়ে যদি ওরা ব্যর্থতা ঢাকতে চায়, সেক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। তবে এটুকু বলতে পারি, দল হিসেবে বিএনপি প্রতিদিন মানুষের কাছে হাস্যরসে পরিণত হচ্ছে, দল হিসেবে প্রতিদিন মানুষের কাছে বিএনপি
খেলোতে পরিণত হচ্ছে, যে কারণে তাদের কোনো ডাকে মানুষ আস্থা রাখতে পারছে না। দিচ্ছে না। যে আমি আপনার কাছে আবার আসবো জনাব আমিনুল ইসলাম আমিন, আপনার কাছে আমি আবারও আসতে চাই। জনাব এটিও তাজ রহমান, জনাব আমিনুল ইসলাম আমিন বলছেন যে বসুরহাটের এই ঘটনা এটি এই রাজনীতিতে একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এ কথা মানতে নারাজ জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। তিনি মনে করেন যে এই পরিস্থিতি আসলে সারা দেশেরই পরিস্থিতি। আপনার কি মত? ধন্যবাদ আপনাকে এবং বিজ্ঞ আলোচক যারা আজকে আছেন আমার সাথে এবং আপনার দর্শক শ্রোতা সবাইকে সালাম শুভেচ্ছা। দেখেন, প্রথমেই বলি এটা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখের বিষয়। এখানে দুইজন মারা গেছেন অলরেডি, বিশেষ করে একজন সাংবাদিকও আছেন এখানে। এটা অনেকদিন ধরে চলছে। সরকার রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারের উচিত এটা আরো আগে এটা হ্যান্ডেলিং করা উচিত ছিল। এখন যেভাবে গ্রেফতার চলছে, অভিযান চলছে, এটা আরো আগে করলে হয়তো এতটুকু যেত না। তবে রাজনৈতিক দলের কোন দল উপকোন দল এটা কিন্তু সব সময় ছিল। বিশেষ করে আমরা ক্ষমতা ছাড়ার পর 90-এর পরে বিএনপিতেও দেখেছি কোন দলে অনেক মারা গেছেন। আমাদের সিলেটেও একদম 94-95-এ ছাত্র দলে কোন দলে 3 জন মারা গেছেন। এখনো সেটা চলছে। এটা রাষ্ট্র ক্ষমতায় যখন রাজনৈতিক দলগুলা থাকে তখন সেখানে বেশি প্রতিযোগিতা শুরু হয়, যেটা বসুরহাটে মেয়র মির্জা খাদেরও বলছেন। এখানের যে প্রবলেমটা শুরু হয়েছে সেটা কিন্তু টেন্ডারবাদী, চাঁদাবাদী, সেটাতে নিয়ে ভাগটা নিয়েই কিন্তু বেশি প্রবলেমটা। বক্তব্য থেকে আসতেছে মির্জা কাদের। উনি যেটা চাচ্ছেন সেটা এমপিরা সেই সুযোগ দিচ্ছে না ওনাকে, এমপিরা অন্য লোকদেরকে দিয়ে দিচ্ছেন। তাই উনি এমপিদের বিরুদ্ধে গিয়েছেন। এক সময় তো ওনার ভাইয়ের বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিয়েছেন। ভাই হয়তো সেই সুযোগ ওনাকে দেন না। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় যখন রাজনৈতিক দলগুলা থাকে এখানে সবসময় মধু নিয়েই কিছু মারামারি শুরু হয়। দ্বন্দ্বটা শুরু হয় ক্ষমতার আধিপত্য নিয়ে। কে কত বেশি প্রভাবশালী হবে, কার আধিপত্য সেখানে চলবে, যার কথা চলতে হবে, এই গ্রুপিংটা সেখানেই বেশি হয়। বিরোধী শিবিরে থাকলে হয়, বিশৃঙ্খলা হচ্ছে না সেটা বলবো না, সব দলেই আছে এই বিশৃঙ্খলা হয়, কিন্তু এটা কঠোর হস্তে দমন করতে হয়। একটা জায়গায় যখন এটা দমন করা সম্ভব হয় না তখন এটা স্প্রেডিং অল জায়গাতে চলে যায়। সব জায়গায় হচ্ছে সেই জিনিসটা আমি বলবো না, সব জায়গায় তো আমরা দেখছি না। কিন্তু একসময় যদি আপনি বিরোধী দলের সংকুচিত করে ফেলেন তখন নিজেদের মধ্যে দ্বন্দ্বটা আরো বেশি হয়ে যায়। রাজনৈতিক দলগুলা যখন আপনার অন্য বিরোধী দলকে সুযোগ দেবে না, স্পেস দেবে না, তখনই দেখবেন নিজেদের মধ্যে মারামারিটা বেশি সুযোগ হয়ে যাবে। এখন রাজা বিরোধী দলে আছে, আমরা বা বিএনপি আছে, আমরা সেই জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছে না। আমরা কোথায় কোনো টেন্ডারবাজিতে যাওয়ার সুযোগ নাই, আমাদের কোনো কিছুতে পার্টিসিপেট করার সুযোগ নাই। সেই সুযোগটা ওনাদের মধ্যে থেকেই মারামারি শুরু হয়ে যাচ্ছে, শুধু ওনাদের মধ্যেই। এই জিনিসটা শুধু এখন দেখবেন সবাই আওয়ামী লীগার হয়ে গেছে। যে একদিন আওয়ামী লীগের নাম শুনতে পারেন তারা আওয়ামী লীগার। আজকে যেখানে যাবেন, আপনি মাছের বাজারে যান, মৎস্যজীবী আছে, সেরা বলবে আমি আওয়ামী লীগার। ইমামের কাছে গিয়ে আপনি ইমামরা বলেন কালকের আপনি এটা ঠিক হয় নাই, বলবে বেশি কথা বলবেন না, আমি কিন্তু আওয়ামী লীগ ইমামি লীগের সাথে আছি। মানে এটা ভয় ভীতি সৃষ্টি করার জন্য সবাই এখন মনে হয় আমরা সরকারি দলের সাথে আছি। আওয়ামী লীগকে সেই জায়গায় অ্যাড্রেস করতে হবে। এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা, ইভেন কি সাধারণ সম্পাদক বলেছেন যে কাউয়ার আইজেন এই নতুন ঢুকছে কিনা, পুরাতন কত নতুন পুরাতন মিলে এখন পুরাতনরা নতুনদের কাছে হারিয়ে যাচ্ছে, এই নবাগতদের সাথে হারিয়ে গেছে। আওয়ামী লীগের আদর্শবান আমিন ভাইদের মতো লোক যারা, তারা পারছে না। সেই যখনই পারবে না তখন কিন্তু এই দ্বন্দ্বটা শুরু হয়ে যাবে। এই দ্বন্দ্বের মধ্যে থেকে বিশৃঙ্খলা হবে, আপনার দলের শৃঙ্খলা ভঙ্গ হবে। ক্ষমতায় থাকা রাজনৈতিক দল যারা চাইলে কালকেই কিন্তু একটা বিশাল অ্যাকশনে যেতে পারে, সেই জায়গা থেকে যেতে পারছে না। কেন নিচ্ছে না অ্যাকশন? সাধারণ সম্পাদকের ভাই বলে। জি, এটিও তাজ রহমান, আপনার অভিযোগ গুরুতর। আমি আপনার কাছে আবারও আসবো, কিন্তু এর মাঝে আমি জনাব আমিনুল ইসলাম আমিনের একটু বক্তব্য নিতে চাই। জনাব মেজর জিল্লুর রহমান, আমি আপনার কাছে আসছি। জনাব আমিনুল ইসলাম আমিন, কি আপনারা কি নবাগত যাদেরকে আপনারা হাইব্রিড বলছেন তাদের সঙ্গে পারছেন না ত্যাগী নেতা হিসেবে? না পারার কিছু নেই। আমি একটা কথা অকপটে স্বীকার করেছি যে আওয়ামী লীগ কোন শ্রেণী সংগঠন নয়, এটা একটা গণসংগঠন। গণসংগঠনের যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে সবসময় দেখা যায় যে ক্ষমতায় থাকলে কিছু উচ্ছিষ্টভোগী যে কোনো ভাবেই ইন করে যায়। আর আমরা বাঙালিরা বরাবরই একটু ভুলু মনের। কেউ যদি এসে আমাদেরকে ভুল ভ্রান্তির কথা বলে, সরি বলে, একটু পাম্পটি দিয়ে আমরা খুব সহজে পচেও যাই। এই জায়গায় কিন্তু কিছু কিছু আগাছা আমাদের দলে ঢুকছে। এটা কিন্তু আমার বক্তব্য না, অথবা এটিও তাজ ভাইয়ের বক্তব্য না। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আমরা অনেক ক্ষেত্রে নিজের গ্রুপ ভারী করার জন্য অন্য দল থেকে আনছি। যেমন তাজ ভাই আজকে যেটি বলেছেন, এটি কিন্তু আজকে দুটি জাতীয় দৈনিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য আমাদের জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানকে একটি কথা বলেছেন, আজকে সবাই আওয়ামী লীগ। এটা কিন্তু ভালো কোনো লক্ষণ নয়। বাট ভালো লক্ষণটা এই জায়গায় যে সবাই আজকে আওয়ামী লীগ করছে, এই
জায়গাটা আওয়ামী লীগ ধরতে পারছে, অ্যাড্রেস করতে পারছে। এটিও তাজবে যেটা বলছিলেন যে আওয়ামী লীগকে অ্যাড্রেস করা উচিত, আওয়ামী লীগ ইতিমধ্যে অ্যাড্রেস করতে পেরেছে বলে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ডক্টর হাসান মাহমুদ, এবং আজকে পত্রিকা যেটা এসছে আমাদের প্রেসিডেন্টের সদস্য নানক ভাই, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ভুলের জায়গাটা অ্যাড্রেস করতে পারছি। এখানে একটা জিনিস মনে রাখা উচিত, মানুষ মাত্রে ভুল করাটা কিন্তু দোষ না, তবে ভুল থেকে যদি সংশোধিত হয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, সংশোধন করা যায়, এটা কিন্তু অনেকটা বড় সাফল্য। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। জনাব অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান, বসুরহাটে আপনি কি কোনো নিরাপত্তা সংকট দেখেন, এবং এই যদি দেখে থাকেন তাহলে নিরাপত্তা নিয়ে এই চিন্তা অন্য আরো কোথাও করা দরকার আছে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। এখানে একটা কথা আমি বলি, তাজ ভাই তো একটু মধ্যমপন্থী কিছু কথা বলে গেছেন, আর দলীয় ব্র্যান্ডের যে সকল নেতারা থাকেন তাদের সত্য মিথ্যা যাই হোক না কেন দলকে সমর্থন করে কিছু কথা বলতে হয়, এটাই আমরা বর্তমান কালচার আমরা সব জায়গায় পাচ্ছি। যেমন বসুরহাটের যে ঘটনাটা একটু আলোচনা আমি এখানে পিছনের দিকে নিয়ে যাই, সেটা হলো যে সমগ্র দেশে কম বেশি পরিস্থিতিটা এরকম হয়ে দাঁড়িয়েছে, কারণ রাজনৈতিক কর্মী, রাজনীতিবিদ, তারা রাজনীতির কোনো ধারের কাছে নাই, তারা আছে সব ব্যবসা বাণিজ্য, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য, কোন কমিটি কাকে কোথায় ঢুকাবে এইগুলা নিয়ে ব্যস্ত আছে। বসুরহাটে হয়তো না আব্দুল কাদের মির্জা আমাদের সাধারণ সম্পাদক সাহেবের ভাই হওয়াতে হয়তো উনি সাহস করে অনেক কথা বলে ফেলেছেন। এই ধরনের ক্ষোভ, এই ধরনের চিন্তা অনেকেই মনের ভিতরে পোষণ করে রেখেছে যে তার সামনে দিয়ে একই কর্মী তার আরেকজন কর্মী অনেক সুযোগ সুবিধা হাতিয়ে নিচ্ছে। আর আরেকটা এই সমস্যার পিছনে আপনি একটু যদি তাকিয়ে দেখেন, সেটা হলো এখন সমস্ত কমিটিতে আত্মীয় স্বজন, আপন লোক পকেট কমিটি করে ফেলেছে সব, যে কারণে কোথাও নিয়ন্ত্রণে সঠিকভাবে রাখা যাচ্ছে না। আর্থিক যে ব্যাপারগুলা, লেনদেন যে ব্যাপারগুলা দেখেন, ছাত্র কথা বলেন ছাত্রলীগ, যুবলীগের কথা বলবেন, আওয়ামী লীগের কথা বলবেন, আপনি যান প্রতিটি জায়গায় এদের কর্মকাণ্ড সব অর্থনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে, সে ইউনিভার্সিটির টেন্ডার বলেন, রোডস অ্যান্ড হাইওয়ে টেন্ডার বলেন, সে আপনি এলজিডি টেন্ডার বলেন, কোথাও কোনো লোক নিয়োগের ব্যাপারে বলেন, কোথাও কোনো কনস্ট্রাকশন বা উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলেন, যে গোড়ায় যে দেখবেন এই ক্ষমতাধারী যারা, তারা নিজেরাই পরিচয় দিয়ে বলছে যে আমি আওয়ামী লীগের অমুক, আমি ছাত্রলীগের অমুক, আমি যুবলীগের অমুক, আমি স্বেচ্ছালীগের অমুক। অর্থাৎ এই পরিচয় এখন একটা ব্যানার হয়ে দাঁড়িয়েছে, ব্র্যান্ড বানিয়ে এইটা দিয়ে একটা আয় রোজগারের পথ তৈরি করে ফেলেছে। এখন আদর্শিক যে রাজনৈতিক যে চেতনা, এগুলা তাদের মনের ভিতরে কিছুই নাই, মুখে যাই বলুক, তাদের একমাত্র উদ্দেশ্য কিভাবে অর্থ ইনকাম করব, কিভাবে টেন্ডার করে এই টাকাগুলা হাতে নেওয়া যাবে, নিজের কিছু দলবল তৈরি করতে হয়, এই টাকাগুলা নিয়ে সেখানে ভাগ বাটোয়ারা করে সবাইকে কিছু কিছু দেওয়া যায়। এখন দল, উপদল, দলাদলি এগুলা বড় দলে থাকতে পারে, কিন্তু সেগুলো হচ্ছে আধিপত্য বিস্তার বা প্রাধান্য বিস্তার করে থাকলে সেটা দর্শনীয় কিছু নয়, বরং সেই দলাদলির মধ্য দিয়ে আপনার ভালো নেতৃত্ব বেরিয়ে আসতে পারে। কিন্তু এখন যেটা বসুরহাটের যে ঘটনা, এটা তো সম্পূর্ণ ভাগ বাটোয়ারার ব্যাপার, সম্পূর্ণ টাকা পয়সা, আর্থিক লাভালাভের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর কথা মানে আরো অশনি সংকেত আমার কাছে মনে হয়, পুলিশ বেষ্টিত আছে, পুলিশ সামনে আছে, সেখানে বৃষ্টির মতো গুলিবর্ষণ হচ্ছে, এটা অত্যন্ত শঙ্কার ব্যাপার। অর্থাৎ পুলিশ সেখানে কেন বাধা দিল না? দুইজনেই তো এই উভয় পক্ষই তো একই দলের, কিন্তু একজন মামলা খেয়ে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, আর আরেকজন গেলেন মামলা দিতে, তার মামলাটা নেওয়া হয়নি। অর্থাৎ পুলিশ কি দলীয়করণ এই গ্রুপের ভিতরে কোন গ্রুপে চলে গেল, অথবা উপরে কোনো নির্দেশে? পুলিশের তো নিজস্ব ব্যাকরণ গ্রামার আছে চলার, তাদের সে বিধি আছে, বিধান আছে, কিন্তু সেই বিধিবিধান মতো তো তারা কাজ করতে পারছে বলে মনে হলো না। এখানে পুলিশ হয়তো কারোর উপরের সিগন্যালের অপেক্ষা করছে, যে উপর থেকে কি সিগন্যাল পাবো, সেই সিগন্যাল অনুযায়ী
তারা অ্যাকশন করবে। বারবার আমরা দেখি আপনার থানায় বক্তব্য অনেক অনেক পরিষ্কার। জনাব মেজর জিল্লুর রহমান, আমাদের একটা বিরতির সময় হয়ে এলো। বিরতি থেকে ফিরে এসে আপনি যেসব অভিযোগ উত্থাপন করলেন সেসব প্রশ্ন নিয়ে অবশ্যই আমরা জনাব আমিনুল ইসলাম আমিনের বক্তব্য শুনবো। আরো দুজন বক্তা আমাদের সঙ্গে আছেন, জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন এবং এটিইউ তাজ রহমান। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব আমিনুল ইসলাম আমিন, আপনাকে দিয়ে শুরু করছি। জনাব মেজর জিল্লুর রহমান বলছেন যে রাজনীতির অনেক লোকই রাজনীতি ছাড়া আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে ব্যস্ত, জানিয়ে তার আপত্তি আছে। কি বলবেন আপনি? না, জিল্লু ভাই যে কথাগুলো বলেছেন এগুলো বর্তমান বাস্তবতায় অস্বীকার করার সুযোগ নেই। এখানে এটা শুধু রাজনীতি নয়, আপনি দেখুন, আপনি যদি একটু বৃহৎ পরিসরে যান দেখবেন আমাদের সোসাইটির মধ্যে কিন্তু একটা ব্যাপক অবক্ষয় তৈরি হচ্ছে। এটা আপনি রাজনীতির বাইরে আপনি যদি শিক্ষক রাজনীতির দিকে তাকান দেখবেন সেখানে একটা দরাদরি পথপ্রাপ্তির প্রতিযোগিতা। আপনি যদি সুশীল সমাজের দিকে তাকান, এক সময় দেখতেন যে বাংলাদেশে প্রচুর বিবেকবান মানুষ ছিল যারা আওয়ামী লীগ সমালোচনা করলে সেটা ভুল করলে সেটা সমালোচনা করতেন, বিএনপি ভুল করলে সেটা সমালোচনা করতেন। সেই জায়গাগুলো কিন্তু দিন দিন ছোট হয়ে আসছে, সংকীর্ণ হয়ে আসছে। বাট ইনস্পেট অফ অল দ্যাট ক্রিটিসিজম, ছোট হচ্ছে কেন? এটা আমাদের, আমি মনে করি এর জন্য সামগ্রিকভাবে আমার সমাজ ব্যবস্থাটা দায়ী। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমি যদি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ডেভেলপমেন্টের দিকে তাকাই তাহলে এখানে তৃতীয় বিশ্ব থেকে দেশগুলো যখন একটি ডেভেলপমেন্টের দিকে যায় তখন কিন্তু মানুষের মধ্যে এই ধরনের একটা প্রবণতা তৈরি হয় যে অমুক বোধহয় এই ব্যবসাটা করে বড়লোক হয়ে যাচ্ছে, আমাকে ওই ব্যবসাটা ধরতে হবে। এটা অপরচুনিস্ট মানসিকতা বলতে পারেন। এই জায়গা থেকে কিন্তু আর অপরচুনিজম যখন মানুষের মধ্যে ঢুকে যায়, মানুষের হৃদয়ে অথবা মস্তিষ্কে ঢুকে যায়, তখন কিন্তু নীতি নৈতিকতাটা কমে আসে। যে জন্য আপনি দেখতে পাবেন হয়তো ইউনিভার্সিটিগুলোতে ভিসিরাই তাদের সন্তানদেরকে ভর্তি করার জন্য কন্ডিশন শিথিল করছে। নানা ধরনের আপনি দেখুন আমাদের দেশে দেখুন যে আমরা দেখেছি সচিব, একজন কত মেধাবী মানুষ সচিব হয়, আমরা দেখেছি যে তারা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে 2 বছর অতিরিক্ত চাকরির নামে অতিরিক্ত ঘুষ খাওয়ার জন্য ভুয়া সার্টিফিকেট দাখিল করেছিলেন। তো এইটাই তো আমাদের সমাজের বাস্তব চিত্র। সেই জায়গায় দাঁড়িয়ে একটু অভাবী মানুষ, একটু সুবিধাবাদী মানুষ এটা করবে, এটা কিন্তু অমূলক বা অপ্রত্যাশিত কিছু না। বাট সুখের বিষয় হচ্ছে কি, অল দিস ক্রিটিসিজম, অল দিস সীমাবদ্ধতার পরেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে এগিয়ে যাচ্ছে বলেই আমাদের রিজার্ভ $42 বিলিয়ন। আমাদের রপ্তানি অনেক গুণ বেশি। জনাব আমিনুল ইসলাম আমিন, আরো একবার আমি আপনার কাছে আসবো আশা করছি। জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন, জনাব আমিনুল ইসলাম আমিন অভিযোগ করেছিলেন যে বিএনপি মানুষজন টানতে পারছে না, অর্থাৎ তিনি মনে করেন যে বিএনপি জনসমর্থন পাচ্ছে না। জি, আমিন ভাই তো এটা বলছেন, আমি শুনছি, এবং উনি সত্য, এটা সঠিক নয় এটাই বলা যায়। আমার তো মনে হয় আমিন ভাই একজন ভালো রাজনৈতিক কর্মী থেকে নেতা হয়েছেন, আমি ওনাকে শুভেচ্ছা জানাই। কিন্তু ওই যে প্যাটার্ন অনুযায়ী উনি ওনার দলকে সেভ করার জন্য যেভাবে কথা বলতে হয় সেভাবেই বলছে, এটা আমাকে হতাশ করেছে। যেমন এখন উনি উদাহরণ দিলেন বাংলাদেশের উন্নয়নের সাথে, উদাহরণ দিলেন এই সময় এগুলো হয়ে যায়। মালয়েশিয়ার কথা বলেছেন, আরো ইন্দোনেশিয়ার কথা বলেছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর যখন তাদের উন্নতির চূড়ান্ত সীমার দিকে যাচ্ছিল তখন একটা বিষয় ছিল প্রথম যে জিরো টলারেন্স দুর্নীতি। এটা আমার মনে হয় উনি জানেন, কিন্তু সেটা তো বাংলাদেশের সাথে মিলাতে পারবেন না। বাংলাদেশের দুর্নীতি তো এটা সর্বজন বিদিত। একটা জেলার ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা মানি লন্ডারিং করতে পারে, এবং কানাডায় বেগম পাড়াতে এবং প্রতি সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশের দুর্নীতির অর্থে প্রতি বছর বিশাল বিশাল আকারে সবার কাছে আমরা জানছি। এবং আমি মনে হয় না এই কথাগুলো বলে আসলে আমিন ভাই যেভাবে ত্যাগের সাথে ওনাদের দল করেছেন সেটা এখন এসে মিল খুঁজে পাচ্ছেন না। সেটাতে ওনারা হতাশ হইতে পারতেছেন না, আবার সত্যি কথা বলতে পারতেছেন। দেখেন, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি বসুরহাটে ইতিমধ্যে একজন সাংবাদিক এবং একজন মানুষ, একজন সহ 2 জন এখানে মৃত্যুবরণ করেছেন। আজকে আমরা দেখতেছি যে এখানে র্যাব আছে, 144 আছে, ওইখানে বিভিন্ন সংস্থা আছে। এই পরিবেশটা কি আজ করতে কোন বড় মন্ত্রী হওয়া প্রয়োজন? কোন বড় সবাই জানে যে 1-1.5 মাস ধরে এখানে যে অবস্থা চলতেছে, যে কোনো একজন 2 জন
10 জন 20 জন মারা যেতে পারে। আমি জি। আরেকটি কথা বলতে অনেক চাই। ধন্যবাদ জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। আমি আরো একবার আপনার কাছে আসার চেষ্টা করব। জনাব এটিইউ তাজ রহমান, জনাব মিলন বলছেন যে বাংলাদেশের দুর্নীতি সর্বজন বিদিত। আপনারা সংসদে অনেক আসন নিয়ে আছেন, কিছুটা দায় কি আপনাদের উপরেও তিনি দিয়ে দিচ্ছেন? দেখেন, সংসদে বিরোধী দল হিসাবে আমরা আছি। আমরা সরকারের কাজের প্রতিটা সেশনে আপনি দেখবেন আমরা বিরোধিতা করে যাচ্ছি। যেগুলা জনবিরোধী কাজ, যেগুলা জনগণের পক্ষে নয়, আমরা আমাদের সমালোচনা করেছি। আমাদের সাংসদরা সেটা অনেক বিলের ব্যাপারে আবার রিভিউর জন্য পাঠানোর জন্য চেষ্টা করছেন। সরকার অ্যাবসলিউট মেজরিটি হিসাবে আছে। সরকার যা ইচ্ছা তাদের যে বিল নিয়ে আসবে করে নিয়ে যাবে, এটাতে আমাদের বাধা বা বিএনপির বাধায় কোনো কাজে আসবে না। সরকার যদি শুনে বিরোধী দলের গঠনমূলক আলোচনা, সরকার যদি শুনতে চায়, সেই মন মানসিকতা সরকারের দুই একটা বিলে শুনেছে, বাকিগুলোতে শুনে না। যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে আপনি মনে রাখতে হবে তার নিজস্ব একটা এজেন্ডা আছে। সেই এজেন্ডা তার বাস্তবায়ন করে সে যাবে যখনই তার অ্যাবসলিউট মেজরিটিতে থাকবে। আমি মনে করি বাংলাদেশের বলেন আর সাউথ ইস্ট এশিয়াতে বলেন, যখন ক্ষমতায় একটা রাজনৈতিক দল দীর্ঘ সময় থাকে তখন আমরা মানুষগুলা সাউথ ইস্ট এশিয়া যারা আছে তারা ক্ষমতার মুখাপেক্ষী বেশি হয়ে যায়। আর বাংলাদেশের ত্যাগী যারা আছে নীরব হয়ে যাচ্ছে, না হয় সরে যাচ্ছে। আওয়ামী লীগের কেউ নীরব হয়ে দলে আছে, কেউ সরে যাচ্ছে। নতুনরা এখন দেখবেন সব জায়গায় আমলারা সবকিছু কন্ট্রোল করছে। আমলারা কবর পর্যন্ত কিন্তু কাফনটাও ভিআইপি হিসাবে নিয়ে যাচ্ছে। রিটায়ার্ড হলো, 3 বছরের কন্ট্রাক্টে আসলো, 3 বছর আগে এমপি হিসেবে যেতে পারবে না, 3 বছর পরে সে কিন্তু আবার সংসদে নির্বাচন হয়ে আসতেছে, অথবা মেয়র নির্বাচনের জন্য তাকে দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ এটিও তাজ রহমান, অনেক ধন্যবাদ। জনাব মেজর জিল্লুর রহমান, সবকিছুই এখন আমলাদের দখলে চলে যাচ্ছে, জনাব তাজ বলছেন, কি বলবেন আপনি? এটা অত্যন্ত সঠিক কথাই উনি বলেছেন। আমলাদের নিয়ন্ত্রণে যাওয়ার দুইটা কারণ। একটা হলো যে শিক্ষা দীক্ষা, যোগ্যতা এবং প্রশিক্ষণ আমলাদের রয়েছে, আর আইন বিধিবিধান সম্পর্কে তাদের ধারণা অনেক বেশি। শিক্ষা দীক্ষা কি রাজনীতিবিদদের নেই? করেন রাজনীতিবিদদের নেই শিক্ষা দীক্ষা? প্লিজ, আই ডিডন্ট ইন্টারফেয়ার ইউ, লেট মি ফিনিশ ইট। আমরা যারা রাজনীতি করি তারা ওই আমলারা যেমন সব সিলেক্টিভ, প্রত্যেকটা মানুষের একটা ক্যাটাগরি আছে। একটা আমলা হতে গেলে তার একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, কিন্তু একজন নেতা হতে গেলে, আমি যদি কালকে নেতা হতে চাই, আমি জনসমাগম যেখানে সেখানে উপস্থিত হলে হবে, মিছিলে উপস্থিত থাকলে হবে, গাড়ি ভাঙতে পারলে হবে, হরতালে জ্বালাও পোড়াও থাকতে পারলে আমি ভালো নেতা একটা খেতাব পেতে পারি। কিন্তু একজন আমলা হতে গেলে আপনি বলছেন যে নেতা হওয়ার যোগ্যতা গাড়ি ভাঙতে পারা? সরকারি অফিসে, প্লিজ আমি শেষ করি, একটা সরকারি অফিসে আপনার একটা কেরানিও যদি চাকরি নিতে হয় তার কিন্তু কিছু যোগ্যতার প্রয়োজন থাকে। আমি এটা বলি না, আমাদের অনেক মেধাবী, সৃজনশীল এবং অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ রয়েছে, কিন্তু আমি যেটা বলেছি সেটা এভারেজ করলে কি দাঁড়াবে? আজকের রাজনীতি অঙ্গনে যে অবস্থা সেটা আমি বলছি। দেখুন, যে একটা পাখি যখন ডালের উপরে বসে, পাখিটা সে ডালের উপরে নির্ভর করে না, সে তার ডানার উপরে নির্ভর করে। ডালটা ভেঙে গেলে সে ডানার উপরে নির্ভর করে উড়ে চলে যায়। কিন্তু আজকে দেখেন, যারাই ক্ষমতায় যায় রাজনীতিবিদরা, মূল যে আদর্শ রাজনীতি, মানব সেবা, মানব কল্যাণ, সে থেকে দূরে সরে যে ক্ষমতা নির্ভর হয়ে নিজেদেরকে দুর্বল করে ফেলছে। তার কারণ দেখেন, এই কয়েকদিন আগে করোনা যে পরিস্থিতি, এটা নিয়ন্ত্রণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন জেলায় আপনার সচিবদেরকে দায়িত্ব দিতে হয়েছে। এটা কি রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে নয় কি? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মেজর জিল্লুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব আমিনুল ইসলাম আমিন, পাখিও তার নিজের ডানার উপরে নির্ভর করে, কি বলবেন? না, আমি তার আগে জনাব মিলন ভাই যে কয়টি কথা বলেছেন, আমি বলি, মিলন ভাই আমাকে মিস কোট করার দরকার নেই। আমি বলেছি যে আপনি তৃতীয় বিশ্বের দেশে দেশে যে দেশগুলো ডেভেলপমেন্টের দিকে জায়গায় প্রথম দিকে এরকম একটা প্রবণতা দৃশ্যমান। তার মানে এই নয় যে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি। আমরা যদি দুর্নীতিকে প্রশ্রয় দিতাম তাহলে আপনি দেখুন, গত 12 বছরে বাংলাদেশে আওয়ামী লীগের লেভেলের যত নেতাকর্মী আইনের মুখোমুখি প্রতিনিয়ত হতে হচ্ছে। ইভেন গত 4 দিন আগে হাইকোর্ট যে রায় দিয়েছে একজন আওয়ামী লীগের সাংসদের বিরুদ্ধে, এগুলোই প্রমাণ করে সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের চেয়ে অধিক ভালো জায়গায় আছে কিনা। আর সরকার যদি সেই দুর্নীতিকে প্রশ্রয় দিত, জিরো টলারেন্স না দিত, তাহলে তো আওয়ামী লীগ 2001 সালের পর থেকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতো। কিন্তু আজকে আওয়ামী লীগ দুর্নীতির ধারে কাছেও নাই, এবং আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি বলেই আজকে বাংলাদেশ লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে বেরিয়ে আপনি রাজনীতি না করাই ভালো। আপনাদের এগুলো প্রমাণ করে যে আওয়ামী লীগ দুর্নীতি বিচ্ছিন্নভাবে হলো, রাষ্ট্রীয়ভাবে কোনোভাবেই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিচ্ছি না।
আপনার কথা অসত্য। কোনটা অসত্য? ভাই, আপনি যে বলছেন জিরো টলারেন্স, আপনি যে হাজার হাজার কোটি টাকা আমি তো বললাম, শুনেন মিলন ভাই, আপনি আমার কথাটা বুঝতে চেষ্টা করুন। আমি বলছি আমাদের দেশে দুর্নীতি হচ্ছে না, এই কথা যদি বলি এটা ভুল হবে। আমাদের হাতে আর সময় নেই, কাজে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আরো খবর এবং বিশ্লেষণ জানার জন্য আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।